আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বীরেশপল্লীর একটা ঘটনা। ঘটনাটা ঘটেছে 11ই ফেব্রুয়ারি 2025 রবিবারে বিকেলবেলায় 4টে থেকে 5টার মধ্যে। মধ্যম গ্রামে বীরেশপল্লীর একটা ভাড়া বাড়িতে আরতি ঘোষ নামে একজন ডিভোর্সি মহিলা থাকত। বয়স 55 বছর। তার 34 বছরের মেয়ে ফাল্গুনী ঘোষ, সেও তার সাথে থাকত। মা আর মেয়ে ওই বাড়িটাতে 22 মাস ধরে ভাড়ায় থাকে। কোনো পাড়া প্রতিবেশীর সাথে তারা কথাও বলে না, তাদের কারোর সাথে ভাব নেই, তারা জানলা দরজাও খুলে না। বেশিরভাগ দিন সন্ধেবেলায় কিছু ছেলে মেয়ে বা শুধু ছেলেরা তাদের বাড়িতে আসে। আশেপাশের লোকজনেদের সন্দেহ যে মা মেয়ে কোনো সেক্স র্যাকেট চালায় হয়তো। স্থানীয় লোকজনেরা স্থানীয় কাউন্সিলরের কাছে একটা আবেদনপত্র দিয়েছে যাতে ওই মা মেয়েকে ওই ভাড়া ঘরে থাকতে না দেওয়া হয়। আরও একটা আশেপাশের লোকেদের যে সমস্যা সেটা হচ্ছে সেই যে মহিলা মানে যে মা, সে সব সময় আশেপাশের লোকজনেদের বাড়ি থেকে কিছু না কিছু চুরি করে। সেটা মেয়েকে জানালে মেয়ে বলে যে তার মায়ের একটু মানসিক রোগগ্রস্ত তিনি, সেই জন্য তিনি এই ধরনের কাজ করেন। তো তারা বলেছে যে যখন তিনি রোগগ্রস্ত তাহলে তাকে ডাক্তার দেখানো উচিত। তখন মেয়ে বলে যে না, ডাক্তার দেখানোটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, পাড়ার সব লোকজনেরা ওই মাকে আর মেয়েকে একদম পছন্দ করে না। প্রতিবেশীরা চায় যে ওই মা মেয়ে যেন ওই পাড়া ছেড়ে অন্য কোথাও চলে যায়। তো ওই যে মেয়ে ফাল্গুনী ঘোষ, তার ব্যাপারে একটু বিস্তারিত বলে নিই। সে 2018-তে তার বিয়ে হয়েছিল আসামের জোরহাট বলে একটা জায়গায় শুভঙ্কর ঘোষের সাথে। শুভঙ্কর ঘোষের বাবা সুবল ঘোষ ম্যাট্রিমনি সাইটে খুঁজে ফাল্গুনী ঘোষকে নিজের পুত্রবধূ হিসাবে বেছে নিয়েছিলেন। বিয়ের পরে তারা খেয়াল করে যে তার বৌমা ঘন্টার পর ঘন্টা মদ খেয়ে আচ্ছন্ন হয়ে থাকে। সুবল ঘোষ বলেন যে মদ আর সিগারেট প্রত্যেক দিন চায় তার বৌমার। বৌমা পুজো ঘুরতে গিয়ে একদিন এতটাই ড্রিঙ্ক করেছিল যে সে কোনো নালার কাছে আচ্ছন্ন অবস্থায় পড়েছিল। কিছু লোকজন তাকে সেখান থেকে তুলে তার শ্বশুরবাড়িতে এসে দিয়ে যায়। 2018-তে তার বিয়ে হয়েছিল, 2019-এ তার একটা ছেলে হয়েছিল। কিন্তু মাত্র 1 মাস যখন বাচ্চাটার বয়স, তখন সেই বাচ্চাটা মারা গেছিল। শ্বশুরবাড়ির লোকজনেদের মতে যে বৌমা ঠিকমতো বাচ্চার দেখাশোনা করতো না। একটা নিউবর্ন বেবির যেমন যত্ন আদর দরকার সেগুলো সে করতো না, কারণ সে বেশিরভাগ সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো। তো সে নিজের বাপের বাড়ি এসেছিল 2022-এ। তো নর্মাল যেমন লোক বাপের বাড়ি বেড়াতে আসে তেমনভাবেই এসছিল। তারপর থেকে আর সে ফিরে যায়নি। কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় একটা ডিভোর্সের জন্য নোটিশ, উকিলের একটা চিঠি। তারা অবাক হয়ে যায়। তার হাজব্যান্ড শুভঙ্কর সঙ্গে শ্বশুরমশাই সুবল অবাক হয় যে বৌমার সাথে তো কোনো প্রবলেমই হয়নি। প্রবলেম রয়েছে, তবে এতটা প্রবলেম নয় যে ডিভোর্স চেয়েছে। তো ডিভোর্স চেয়েছিল বৌমা ফাল্গুনী। ডিভোর্সের কেস এখনও চলছে। এবার বলি, সুবল বাবুর বোন আছে। একজন বোন সে কলকাতাতেই থাকে, নারকেলডাঙ্গায়। অন্য একজন বোন সে আসামের জোরহাটেই তার বিয়ে হয়েছিল। তারপরে তার ডিভোর্স হয়ে যায়। 2018-তে যখন ফাল্গুনী শ্বশুরবাড়ি গেল, সেই বছরই পিসি শাশুড়ি সুমিতা ঘোষ ডিভোর্স হওয়ার পরে সেই বাড়িতেই থাকতে আসে। সেই সুবাদে দুজনের মধ্যে একটা পরিচিতি বা একটা রিলেশন তৈরি হয়। দুজন দুজনকে চেনে, দুজন দুজনকে কথা বলে ইত্যাদি। সুমিতা ঘোষ কিন্তু মাঝে মাঝে 6 মাস 8 মাস পর নিজের দিদির বাড়ি মানে কলকাতায় নারকেলডাঙ্গাতে বেড়াতে আসে। সুমিতা ঘোষ প্রচুর জমি সম্পত্তি, টাকা পয়সা, গয়না ইত্যাদির মালিক। ডিভোর্স হয়ে গেছে, তিনি নিজের বাপের বাড়িতে এসে থাকেন। আর মাঝে মাঝে তিনি নিজের দিদির বাড়িতেও বেড়াতে আসেন। যখন দিদির বাড়িতে বেড়াতে আসেন তো ভাইপোর বউ ফাল্গুনী তার সাথে দেখা করে, কথা বলে। ফাল্গুনীর কিন্তু নজর ছিল
তার টাকা পয়সা গয়না ইত্যাদির ওপরে। ফাল্গুনির খুব ইচ্ছা ছিল যে সে একটা ফ্ল্যাট কিনবে, পিসি শাশুড়ির কাছে টাকা চাইবে, পিসি শাশুড়ি তাকে হেল্প করবে ফ্ল্যাট কেনাতে। 2025-এও কিছুদিন আগে নারকেলডাঙ্গায় সুমিতা ঘোষ নিজের দিদির বাড়িতে আসে। 1 মাস মতো সেখানে থাকে। ফাল্গুনি তাকে নিজের বাড়িতে আসতে বলে, কিন্তু দিদি তাকে বলে যে না, ফাল্গুনিকে আমার ভালো লাগে না, ফাল্গুনির বাড়ি যাওয়ার দরকার নেই। সুমিতা ঘোষ বলে যে না, ভাইপোর বউ, সে ডাকছে যখন নিশ্চয় যাওয়া উচিত। তো 1 সপ্তাহ হলো সে নিজের ভাইপোর বউয়ের বাড়িতে এসেছিল। ভাইপোর বউ আর তার মা দুজনেই সুমিতা দেবীকে ডেকেছিল। তারপরে তিনি এখানে ছিলেন, মাঝে মাঝে কিন্তু এখান থেকে নারকেলডাঙ্গাও যাচ্ছিলেন। ফাল্গুনি ফ্ল্যাটের জন্য পিসি শাশুড়িকে টাকার ব্যাপারে কথা বলে, পিসি শাশুড়ি না করে দেয়। তার আগে কিন্তু পিসি শাশুড়িকে মারধর করে তার এটিএমের পিনটা তারা জেনে নিয়েছিল। এবার তার সাথে যখন ধস্তাধস্তি, জোর করে তার কাছে টাকা চাওয়া চাই ইত্যাদি হচ্ছে, তখন সুমিতা রাগ করে সেখান থেকে চলে যাব বলে, আর কোনো টাকা পয়সায় দেব না বলে। রাগের মাথায় সুমিতা দেবীকে জোরে ধাক্কা দেওয়া হয়, দেওয়ালে গিয়ে তার মাথা ঠুকে যায়। ঠুকে যেতে তিনি জ্ঞান হারিয়ে নিচে লুটিয়ে পড়েন। সেই সময় যখন দেখা যায় যে তার একটু জ্ঞান ফিরছে, মা আর মেয়ে দুজনে মিলে ইট নিয়ে তার মাথায় মুখে আঘাত করে তাকে মেরে ফেলে। সেই ঘটনাটা ঘটেছিল রবিবার দিন 4টে থেকে 5টার মধ্যে। তারপরে সারা রাত কিন্তু তারা ওই ডেড বডিটা বাড়িতে নিয়েই সময়টা পুরো কাটিয়ে দেয়। তারা ভাবছিল কিভাবে, কোথায় কি করা যাবে। তারা মনে মনে ঠিক করে যে এখন টাটকা রক্ত, সেগুলো কোথাও নিয়ে যেতে গেলে বডিটা সবাই বুঝতে পারবে। আর যেহেতু ভাড়া ঘরে থাকতো, আশেপাশে খুব কাছাকাছি ঘন ঘন ঘর বাড়ি রয়েছে, তো সেই জন্য তারা ঠিক করে যে রক্তগুলো একটু শুকিয়ে যাক, তারপরে বডিটাকে নিয়ে যাব। পরের দিন মানে সোমবার ফাল্গুনি বাজারে যায়। বাজারে গিয়ে সব থেকে বড় সাইজের একটা ট্রলি ব্যাগ কিনে নিয়ে আসে। ব্যাগটা বাড়িতে নিয়ে আসা হয়। ব্যাগের মধ্যে পিসি শাশুড়ি সুমিতাকে ঢোকানোর চেষ্টা করা হয়। ট্রলি ব্যাগটা বড় হলেও একটা মানুষ, 50 বছরের একজন বয়স্ক মহিলা, তার শরীরটা ঠিক ওই ট্রলি ব্যাগে ফিট হচ্ছিল না। তখন তারা একটা বটি বা দা কিছু একটা দিয়ে পায়ের কাছটা গোড়ালির কাছ থেকে কেটে ফেলে। কেটে ফেলার পরে বডিটাকে ফিট করে। আর পায়ের যে অংশটা কেটে ফেলেছিল সেটাকে আবার প্লাস্টিকে আলাদা করে মুড়ে ঠিক সাইডে একটা জায়গায় গুজে দেয়। ট্রলি ব্যাগ বন্ধ করে দেয় যাতে গন্ধ না বেরোয়, সেই জন্য পারফিউম কিনে আনা হয়। সে পারফিউমটাও ছড়িয়ে দেওয়া হয় যাতে বডিটা পচে যাওয়ার পরে গন্ধ না বেরোয়। পুরো সোমবারটা বাড়িতেই ছিল সেই বডিটা। 35-36 ঘন্টা কেটে গেছিল, কিন্তু তারা কোনোভাবেই ওই বডিটাকে বাইরে বের করে নিয়ে যেতে পারছিল না, কারণ পাড়াতে সবসময় বাইরে লোকজন রয়েছে। তারা ঠিক করে মঙ্গলবার আর্লি মর্নিং তারা বডিটা নিয়ে বেরিয়ে যাবে। এবার বডিটাকে কোথায় ফেলবে এটা ভাবতে গিয়ে তাদের মনে হয় যে কুমোরটুলির যে আহেরি টোলা বলে একটা ঘাট আছে, সেই ঘাটটা তারা দুজনেই চিনত, কারণ বেশ কিছু আগে তারা ওই এরিয়াতেই ঘর ভাড়া নিয়ে থাকতো। সেই জন্য তারা জানে যে ওই যে এলাকাটা, ওখানে ওই ঘাটটা কিন্তু ভোরবেলায় নির্জন থাকে। তাহলে ওই ঘাটে গিয়েই ট্রলি ব্যাগটা ফেলে দিলে ট্রলি ব্যাগটা ভেসে চলে যাবে, কেউ বুঝতে পারবে না। তো এই প্ল্যানিং করে তারা মঙ্গলবার দিন সকালবেলায় যাবে ঠিক করে। 5টা 15-র সময় তারা বাড়ি থেকে বের হয়। 20 কিলোমিটার দূর ছিল তাদের বাড়ি থেকে ওই ঘাট। তারা ঠিক করে যে তারা কিন্তু পুরোটা একই গাড়িতে যাবে না, যাতে কারো সন্দেহ না হয়। সেই জন্য তারা প্রথমে একটা ভ্যানওয়ালাকে ডাকে। সেই ভ্যানে সেই ট্রলি ব্যাগটা তোলে আর মা বসে, আর মেয়েটা কিন্তু পেছনে হেঁটে হেঁটে যাচ্ছিল, কারণ তারা ভ্যানওয়ালাকে বলে যে খুব ভারী ব্যাগে প্রচুর কাঁসার বাসন আছে,
তো খুব ভারী, তো সেই জন্য মা মেয়ে দুজনে উঠবে না, কারণ ভ্যানওয়ালার কষ্ট হবে। 130 টাকা ভাড়া। তো সোজা তারা গিয়ে দোলতলায় নামে। বাড়ি থেকে তারা 3 কিলোমিটার এগিয়ে এসছিল। এবার কোনো একটা অ্যাপে তারা একটা ট্যাক্সি ডেকে নেয়। ট্যাক্সিওয়ালা আসে, আরও 17 কিলোমিটার যাবে বলে ঠিক হয়। ট্যাক্সিওয়ালা বলে 700 টাকা ভাড়া দিতে হবে। তারা বলে না, 500 টাকা দরদাম হয়। তারপরে 600 টাকাতে ভাড়াটা ফিক্স হয়ে যায়। ট্যাক্সিওয়ালা সাহায্য করেছিল, সেই ব্যাগটাকে তারা পেছনের ডিকিতে তুলে দেয়। ট্যাক্সিওয়ালা দেখে যে হ্যাঁ, যথেষ্ট ভারী। ট্যাক্সিওয়ালার অদ্ভুত বলে মনে হয়নি, কারণ কি, ট্যাক্সিওয়ালা সবসময় লোকজনকে পৌঁছায়। এর থেকেও ভারী ব্যাগ দেখেছে সে। নানা রকম ব্যাগ নিয়ে লোকজন এয়ারপোর্টে যায়, স্টেশনে যায়। আজকাল অনেক জামা কাপড় ইত্যাদি লোকজন নিয়ে যায়, তো তার কিছু মনেই হয়নি। গাড়িতে ট্রলিটা তুলে দেওয়া হয়। তারপরে মা মেয়ে পেছন সিটে বসে, ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। দুজন একদম স্বাভাবিক নর্মাল গল্প করছিল, হাসি মজাক করছিল। সেই জন্য যে ট্যাক্সি ড্রাইভার, তার কিচ্ছু সন্দেহ হয়নি। ট্যাক্সি ড্রাইভার শুনেছিল যে তারা গল্প করছিল যে যেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে আলু ভাজা, ডাল, ভাত ইত্যাদি রান্না করতে বলবো, ওটাই খাবো, ওটাই খেতে ভালো লাগে। এই ধরনের গল্প করতে করতে তারা গিয়ে আহেরি টোলার ওই ঘাটে পৌঁছায়। মা আর মেয়ে আগে থেকেই জানতো যে আহেরি টোলার ওই ঘাটে অত সকালবেলায় কেউ থাকে না। 6:20 বাজছিল। তারা নামে, কিন্তু তারা গিয়ে অবাক হয়ে যায়, কারণ প্রচুর লোকজন সেখানে। প্রচুর লোকজন থাকার একটা বিশেষ কারণ হচ্ছে মঙ্গলবারে 6:10 একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পর সেন্টার ছিল দিল্লিতে, সেখানে বেশি হয়েছিল, কিন্তু কলকাতাতেও একটা ভূমিকম্প হয়েছিল। বেশ কিছু লোকজন ভোরবেলায় 6:10 সেটা অনুভব করেছিল। আমরা সবাই জানি ভূমিকম্প হলে আমরা বদ্ধ জায়গা থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করি। আহেরি টোলা এলাকার লোকজনেরাও ঘরের ভেতরেই ছিল, কিন্তু ভূমিকম্প যখন তারা অনুভব করে, তারা ছুটে সবাই বেরিয়ে পড়েছিল বাইরে। সবাই ঘাটের কাছে গিয়ে জমা হয়েছিল, আর ওই ব্যাপারে, ভূমিকম্পর ব্যাপারেই তারা কথা বলছিল। তারা একটু অবাক হয় যে একদম ভোরবেলায় দুজন মহিলা ট্যাক্সি থেকে এসে নামে ওই ঘাটে। অবাক হয়ে তারা তাদের দিকে তাকায়। কেউ কিছু বলছিল না, কিন্তু তার দিকে তাকাচ্ছিল, সবার সন্দেহ হচ্ছিল। ইতিমধ্যেই সেখানকারই একজন লোক পাশ দিয়ে নিজের সাইকেল নিয়ে যাচ্ছিল। সাইকেল নিয়ে যেতে যেতে তার চোখ পড়ে ট্রলি ব্যাগটার উপরে। তার মনে হয় যে ট্রলি ব্যাগে রক্তের দাগ লেগে রয়েছে। সে সেখানে দাঁড়িয়ে পড়ে মা আর মেয়েকে বলে যে ট্রলি ব্যাগে কি আছে, রক্তের দাগ কেন? মা আর মেয়ের মধ্যে মেয়ে বলে যে আমাদের কুকুর মারা গেছে, তাকে আমরা নিয়ে এসেছি এই ট্রলি ব্যাগে, এখানে কোথাও একটা ফেলে দেবো, সেই জন্য। ভদ্রলোকের বিশ্বাস হয় না। আজকাল এই ধরনের অনেক ঘটনা আমরা শুনতে পাই। ট্রলি ব্যাগ দেখলেই মানুষের মনে সন্দেহ। আবার ট্রলি ব্যাগের গায়ে যেহেতু রক্ত লেগে রয়েছে, তো সন্দেহটা বেড়েছিল। সেই জন্য সে আর সেখান থেকে যায় না। সে বারবার বলতে থাকে যে ব্যাগটা খুলে দেখাতে হবে। দুজন মহিলা ব্যাগটা খুলে দেখাতে একদম রাজি নয়। ব্যাগে কিন্তু একটা ছোট্ট তালাও লাগানো রয়েছে। তাদেরকে বলা হয় তালাটা খুলতে, তারা কিছুতেই রাজি নয়। ইতিমধ্যেই সেখানে এসে কয়েকজন জড়ো হয়। একজন ভিডিও তৈরি করতে শুরু করে। তারপরে শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি। তারা বলে ব্যাগ খুলতেই হবে। কলকাতার সব জায়গাতেই মোটামুটি পুলিশ থাকে। একজন পুলিশ সেই চিৎকার চেঁচামেচিটা শুনতে পায়, সে এগিয়ে এসে মহিলাদেরকে জিজ্ঞেস করে যে ব্যাগে কি আছে। মহিলারা সেই একই কথা বলে যে কুকুর মারা গেছে, তাই ফেলতে এসছি। তো স্থানীয় লোকেরা বলে না, এতে কুকুর নেই, আমাদের সন্দেহ, কারণ ওরা খুলে দেখাতে চাইছে না, আর ব্যাগের গায়ে রক্তও লেগে রয়েছে। পুলিশ বলে যে বেকার ঝামেলা বাড়াবেন না, আপনি খুলে দেখান। এবার কিন্তু মা আর মেয়ে একটু ঘাবড়ে যায়। এতক্ষণ কিন্তু তারা খুব ভালো অভিনয় করছিল, বা তারা এমন দেখাচ্ছিল যে একদম নর্মাল, একটু ভয় পায়নি। কিন্তু যখন পুলিশ এসে তাদেরকে এই কথাটা বলে, তারা একটু ঘাবড়ে যায়। এবার পুলিশ যখন দেখে যে স্থানীয় জনগণরা উত্তেজিত হচ্ছে, পুলিশ নিজেই তালাটাকে ভেঙে ফেলে। ভাঙার পরে খুব বেশি না, একটুখানি ট্রলি ব্যাগের চেন খুলতেই মানুষের শরীরের অঙ্গ, হাতটা দেখা যায়।
দেখা যেতেই সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় লোকেরা মা আর মেয়েকে মারতে শুরু করে। পুলিশ কোনো রকমে তাদেরকে বাঁচায়। বাঁচাবার পরে আরও পুলিশ টিম ডাকা হয়, ফরেন্সিক টিম আসে, সবাই সেই বডিটাকে নিয়ে চলে যায়। মা আর মেয়েকে অ্যারেস্ট করে ফেলা হয়। এবার মা আর মেয়েকে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন সমস্ত ঘটনাটা সামনে আসে যে তারা টাকা পয়সা ইত্যাদি চেয়েছিল, ভদ্রমহিলা দিতে রাজি ছিল না, তাই রাগের মাথায় তারা এই মার্ডারটা করে ফেলেছে। তারা ভেবেছিল যে বডিটাকে এইভাবে ফেলে দেবে, তারপরে কেউ কিছুই জানতে পারবে না। তারপরে আরও কিছু ব্যাপার যখন জানতে পারা যায়, অবাক হয়ে যায় লোকজন, সঙ্গে পুলিশ তো অবশ্যই। পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে মেরে ফেলার পরে তার এটিএমের পিনটা তো তারা আগেই জেনে ফেলেছিল। সেই পিন আর এটিএম কার্ডটা নিয়ে গিয়ে 25,000 টাকা তার ব্যাংক থেকে তোলা হয়েছিল। তার সেই অ্যাকাউন্টে 3,40,000 টাকা ছিল। 25,000 তুলেছিল, সেই টাকা থেকে তারা ট্রলি ব্যাগ কিনেছিল। তারা একটা জুয়েলারি শপে গিয়ে একটা সোনার গয়নার জন্য অ্যাডভান্সও দিয়েছিল। সুমিতা ঘোষের গলায় মোটা চেন ছিল, লকেট ছিল, হাতে চূড় পরে থাকতেন তিনি, সেগুলো কিছুই নেই। সেগুলো মা আর মেয়ে কোথায় রেখেছে সেটাও এখন খোঁজা হচ্ছে। পুলিশ আসে। পুলিশ আসার পরে তাদের বাড়ির পাশেই একটা পুকুর রয়েছে। সেই পুকুরে তারা বলে যে সুমিতা দেবীর পায়ের অংশটা তারা কেটে ফেলেছিল। কখনো তারা বলছে বটি দিয়ে, কখনো বলছে দা দিয়ে, সেটা ওই পুকুরে নাকি তারা ফেলেছে। সেই অস্ত্রটাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এদিকে যে ইটটা দিয়ে আঘাত করে সুমিতা দেবীকে মেরে ফেলা হয়েছে, সেই ইটটা বাড়ির পাশের জঙ্গলে পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করেছে। ঠিক পাশের বাড়ির লোকজনেরা কেউ কিন্তু কোনো আওয়াজ পায়নি। মা আর মেয়ে এই ধরনের একটা ঘটনা যে ঘটিয়ে ফেলেছে, তারা কোনো ধরনের কোনো আওয়াজ পায়নি। ফাল্গুনী ঘোষের আরও একটা ক্রিমিনাল রেকর্ডও রয়েছে। 2021 সালে ফাল্গুনী ঘোষ নিজের হাজবেন্ড শুভঙ্কর ঘোষের সাথে শুভঙ্করের মামাবাড়ি শিলিগুড়িতে বেড়াতে গেছিল। সেখানে যাওয়ার পরে তারা যখন ফিরে চলে আসে, তাদের বাড়ি থেকে কিছু গয়না আর নগদ 25,000 টাকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের সন্দেহ হয়েছিল শুভঙ্করের স্ত্রী ফাল্গুনী ঘোষের ওপরে। তারা পুলিশ স্টেশনে গিয়ে তার নামে কেস করেছিল। পুলিশ সার্চ করে, তখন ফাল্গুনির কাছে ওই জিনিসপত্রগুলো পাওয়াও গেছিল। পুলিশ তাকে অ্যারেস্ট করে, তাকে জেলেও থাকতে হয়েছিল কিছুদিন। তারপরে সে মুচলেখা লিখে বাইরে তো বেরিয়ে এসছে, কিন্তু সেই কেসটা এখনও চলছে। ফাল্গুনী ঘোষের শ্বশুর মশাই সুবল ঘোষ বলেন যে তিনি নিজের হাতেই ম্যাট্রিমনি সাইট থেকে এই ধরনের একটা মেয়ে নিজের ছেলের জন্য খুঁজে ছেলের জীবনটাই নষ্ট করে দিয়েছেন। এখন ফাল্গুনী ঘোষ আর তার মা আরতি দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। 15 দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে তাদেরকে কোর্টে তোলা হবে।